একটি লোক যে খুব হিসাবী, তিনি সবসময় খুব হিসাব করে চলেন এবং তিনি তার কাজের প্রতিও খুব সৎ। একদিন তিনি তার ব্যাংকের স্টেটমেন্ট চেক করতে গিয়ে দেখেন যে সেখান থেকে মাত্র ২৭ টাকা ৫০ পয়সা কেটে নেওয়া হয়েছে। এতে তিনি খুব ক্ষেপে যান এবং পুরো ব্যাংকে হইচই লাগিয়ে দেন। কিভাবে ব্যাংক চুপিসারে গ্রাহকদের টাকা মেরে খাচ্ছে সেটাই দেখব আজকের মুভিতে। এই শিক্ষণীয় মুভিটির নাম হলো হিসাব বরাবর। মুভিটি সম্প্রতি মুক্তি পেয়েছে, তো চলুন আর সময় নষ্ট না করে সিনেমার গল্প শুরু করা যাক। সিনেমা শুরু হয় রাধে মোহন নামের একজন ডিসিকে দিয়ে, যিনি কমলা লেবু নিয়ে দৌড়াচ্ছিলেন। মানুষ মনে করেছিল তিনি হয়তো ওই কমলা লেবুগুলো চুরি করেছেন, কিন্তু রাধে জানান যে কমলা লেবু কেনার জন্য তিনি সেই মহিলাকে ১০০ টাকা দিয়েছেন, কিন্তু ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। এই কারণে তিনি পুরো ১০০ টাকার কমলা লেবু নিয়ে দৌড়ে ট্রেনে উঠে যান। এটা শুনে আশেপাশের লোকজন হেসে ওঠে। এখানে আমরা দেখতে পাই একই ট্রেনে পুনম নামের এক যাত্রীকে, যিনি রাধে মোহনকে বেশ গভীরভাবে নোটিস করছিলেন। ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি ১৫ বছর আগে রাধে মোহনের জন্য পুনমের কাছে বিয়ের প্রস্তাব এসেছিল। পুনম রাধেকে পছন্দও করেছিলেন, কিন্তু পরে তিনি জানতে পারেন যে রাধে তাকে রিজেক্ট করেছিলেন এই বলে যে পুনমের গণিতে নম্বর কম ছিল। এই কারণেই পুনম রাধেকে এভাবে দেখেই যাচ্ছিলেন। এরপর রাধে স্টেশনে নেমে তার হিসাবের কাজ শুরু করেন। এখানে জানা যায় রাধের বাবা মারা যাওয়ার পর তাকে এই চাকরি নিতে হয়। যদিও রাধের স্বপ্ন ছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার, তবে বাবার মৃত্যুর পর তিনি এই চাকরিটা নিতে বাধ্য হন। কিন্তু তার হিসাব বিদ্যায় অনেক আগ্রহ ছিল, তাই তিনি বাচ্চাদের বিনামূল্যে অ্যাকাউন্টিং পড়াতেন। এরপর আমরা দেখি রাধে এবং তার স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে, কারণ তাদের সম্পর্ক ভালো চলছিল না। ডিভোর্সের পর রাধের ছেলে মান্নু রাধের সাথেই থাকে। তাদের প্রতিবেশীর নাম হলো মোনালিসা, যিনি মান্নুর দেখাশোনা করতেন। এখন রাধে যখন তার ব্যাংক স্টেটমেন্ট চেক করছিলেন, তখন তিনি দেখতে পান যে তার অ্যাকাউন্ট থেকে ২৭ টাকা ৫০ পয়সা কাটা হয়েছে। আর এটা দেখে রাধে সিদ্ধান্ত নেয় যে সে এর অভিযোগ করবে, কারণ কেন ওই টাকা কাটা হয়েছে এর কোনো ইনফরমেশন সেখানে ছিল না। পরের দিন রাধে তার ছেলেকে নিয়ে ব্যাংকে যায়। ব্যাংকে গিয়ে সে তিওয়ারি নামের এক কর্মচারীকে তার অভিযোগ দেয়। তিওয়ারি বলে, মাত্র ২৭ টাকা ৫০ পয়সার জন্য অভিযোগ করার কি দরকার, এটা সবার সময় নষ্ট করবে। কিন্তু রাধে বলে, এটা আমার কঠোর পরিশ্রমের উপার্জন, আমি এটা যেতে দিতে পারি না। তাই সে তিওয়ারিকে বলে তার অভিযোগ লিখে নিতে। এরপর রাধে লিখিত অভিযোগ তিওয়ারিকে দিয়ে দেয়। তখন তিওয়ারি বলে যে সে এই অভিযোগ তার সিনিয়রদের কাছে পাঠাবে এবং রাধেকে ৩-৪ দিন পরে আসতে বলে। এটা শুনে রাধে তার ছেলেকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। ব্যাংক থেকে বের হওয়ার সময় একজন লোক তাকে বারবার ক্রেডিট কার্ড নেওয়ার জন্য বিরক্ত করতে থাকে, কিন্তু রাধে তাকে পরিষ্কারভাবে না বলে দেয়। পরে যখন রাধে ট্রেনে ফিরছিল, তখন সে আবার পুনমকে দেখতে পায়। রাধে পুনমের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু হঠাৎ একজন লোক মাঝখানে এসে পড়ে, যার কারণে রাধে পুনমের সঙ্গে আর কথা বলতে পারে না। রাধে লক্ষ্য করে যে ওই লোকটি তার ফাইল ফেলে গেছে। রাতে রাধে দেখতে পায় ওই ফাইলের মধ্যে লোকটির ব্যাংক স্টেটমেন্ট ছিল, যেটা সে চার্টার্ড অ্যাকাউন্টের কাছে নিয়ে যাচ্ছিল। রাধে সারা রাত সেই স্টেটমেন্টের হিসাব ঠিকঠাক করে, এতে লোকটির সমস্যার সমাধান হয়। পরের দিন লোকটি বুঝতেই পারে না যে এই সাহায্য রাধে করেছে, বরং সে আবার রাধের সঙ্গে ঝগড়া করে সেখান থেকে চলে যায়। এরপর রাধের এক সহকর্মী টান্ডন তার কাছে আসে। টান্ডনেরও ওই একই ব্যাংক অর্থাৎ ডু ব্যাংকে অ্যাকাউন্ট ছিল। টান্ডন রাধেকে বলে যে তার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাইরে গেছেন এবং ট্যাক্স রিটার্ন ফাইল করার শেষ তারিখ খুব কাছাকাছি। তাই সে রাধেকে অনুরোধ করে যেন রাধে তার কাজটা করে দেয়। প্রথমে রাধে করতে রাজি ছিল না, কিন্তু যখন টান্ডন বলে যে তারও ডু ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তখন রাধে রাজি হয়ে যায়। এরপর রাধে বাড়ি ফিরে টান্ডনের হিসাব করতে বসে এবং এখানে আমরা জানতে পারি যে রাধের কলিগের অ্যাকাউন্ট থেকেও ১২৫ টাকা একইভাবে কেটে নেওয়া হয়েছে। এটা দেখে রাধে পরের দিন টান্ডনকে জানায় যে তারও এই বিষয়টি নিয়ে অভিযোগ করা উচিত, কিন্তু টান্ডন বলে মাত্র ১২৫ টাকা, এটা নিয়ে সময় নষ্ট করার কি দরকার। তখন রাধে তাকে বোঝায়, এগুলো আমাদের কষ্টের টাকার উপার্জন, এটা এভাবে তো কাউকে নিয়ে যেতে দিতে পারি না। কিন্তু টান্ডন বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাধে আবার ব্যাংকে যায়, কিন্তু তিওয়ারি তাকে কোনো উত্তর দিচ্ছিল না, যা দেখে রাধে খুব রেগে যায় এবং তিওয়ারির সঙ্গে তর্ক শুরু করে। তাদের ঝগড়া দেখে ব্যাংকের ম্যানেজার বাইরে চলে আসে এবং রাধে তাকে জানান যে তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। এটা শুনে ম্যানেজার তিওয়ারিকে বকা দেন। এর ফলে তাদের মধ্যে বড়সড় ঝগড়া হয় এবং ম্যানেজার তিওয়ারিকে চাকরি থেকে বরখাস্ত করে দেন। এরপর ম্যানেজার রাধেকে বলেন, আমি আপনার সমস্যার সমাধান করব, আপনি 2 দিন পর আসুন।
2 দিন পর রাধে যখন ব্যাংকে যায় তখন ম্যানেজার তাকে অভ্যর্থনা জানায় এবং বলে যে তার অ্যাকাউন্টে 27 টাকা 50 পয়সা ফেরত এসেছে। ম্যানেজার আরও জানান যে ব্যাংকের এত বড় ভুলের জন্য রাধেকে একটি টিভি উপহার দেওয়া হচ্ছে। এটা শুনে রাধে বেশ অবাক হয়ে যায়। তখন রাধে লক্ষ্য করে যে টান্ডনকেও একটি টিভি দেওয়া হয়েছে, কারণ টান্ডনের অ্যাকাউন্ট থেকেও 125 টাকা কেটে নেওয়া হয়েছিল। রাধের পরামর্শে টান্ডনও অভিযোগ দায়ের করেছিল, যার কারণে সেও উপহার পেয়েছে। টান্ডন খুব খুশি ছিল। এরপর সবাই একসঙ্গে মিলে পার্টি করতে যায়। সেখানে টান্ডন বলে যে রাধের কারণে টান্ডন একটি টিভি পেয়েছে, কিন্তু এই বিষয়ে রাধে বলে এটা কোনো সাধারণ বিষয় নয়, বরং এটা একটা বড় স্ক্যাম। নইলে এত ছোট্ট অ্যামাউন্টের বদলে এত বড় টিভি কেন দেওয়া হবে? এরপর রাধে সবাইকে বোঝায় যে ডু ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহক রয়েছে। যদি তাদের মধ্যে মাত্র 1 লক্ষ গ্রাহকের অ্যাকাউন্ট থেকে 50, 100 অথবা 1000 টাকা করে কেটে নেওয়া হয়, তাহলে ব্যাংকের হাতে বিশাল পরিমাণ টাকা জমা হবে। আমাদের মনে হতে পারে এটা খুবই ছোট্ট অ্যামাউন্ট, কিন্তু একত্র করলে এটা বিশাল অঙ্কে পৌঁছায়। রাধে সন্দেহ করে যে এটা একটা বড় স্ক্যাম। ঠিক তখনই আমরা দেখি কেউ একজন রাধের এই কথাগুলো ভিডিও রেকর্ড করছে। রাধের সহকর্মীরা তখন বলে, যদি আমাদের অ্যাকাউন্ট থেকে 50 টাকা বা 100 টাকা কাটাও হয়ে থাকে, তাহলে এতে বড়ই বা কি হয়েছে? এটা নিয়ে সময় নষ্ট করার দরকার কি? তখন রাধে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এই টাকাগুলোর উপর কোনো ট্যাক্স বসে না। এই টাকা সরাসরি এক ব্যক্তির কাছে চলে যায়, আর এটা সম্পূর্ণ ব্ল্যাক মানি। এই টাকাগুলো দেশের বাইরে পাঠানো হয়, যা আমাদের দেশের অর্থনীতিকে দুর্বল করে দেয়। এর ফলে আমাদের কারেন্সি ভ্যালু কমে যায় আর পেট্রোল ডিজেলের দামও বেড়ে যায়। তখন টান্ডন বলে, আমার তো গাড়ি বা বাইকই নেই, আমি মেট্রোতে যাতায়াত করি, পেট্রোল আর ডিজেলের দাম বাড়লে আমার কি যায় আসে? এটা শুনে রাধে বুঝতে পারে যে তারা তার কথার গুরুত্ব বুঝতে পারছে না। এরপর আমরা দেখি ডু ব্যাংকের মালিক মেহতাকে, যিনি খুব খুশি, কারণ এই বড় স্ক্যামের মাধ্যমে তার হাতে প্রায় 2000 কোটি টাকা এসেছে। সে এই টাকা দিয়ে বিলাসবহুল জীবন যাপন করছে। আমরা আরো দেখতে পাই মেহতার উপর একজন প্রভাবশালী রাজনীতিবিদের সমর্থন রয়েছে। সেই সমর্থনের কারণেই সে এত বড় স্ক্যাম চালাতে পারছে। এরপর আমরা রাধেকে দেখি, যিনি লক্ষ্য করেন যে পুনম ট্রেন থেকে নেমে গেছে, তাই রাধেও তার পেছন পেছন ট্রেন থেকে নেমে যায়। তবে এই তাড়াহুড়োয় রাধের মানিব্যাগ ট্রেনেই রয়ে যায়। তখন সেই পুনমের কাছ থেকে 100 টাকা ধার নেয়, কারণ তার কাছে আর কোনো টাকা ছিল না ঘরে ফেরার। রাধে পুনমের থেকে তার ফোন নাম্বার নেয়, যাতে ফোন পে এর মাধ্যমে টাকা পাঠাতে পারে। পুনমও তার নম্বর দিয়ে দেয়। এরপর তারা দুজনে প্রায়ই দেখা করতে থাকে। তবে রাধে ডু ব্যাংকের স্ক্যামের বিষয়টি ভুলতে পারছিল না, তাই সে ডু ব্যাংকের সেই ক্রেডিট কার্ড বিক্রেতার সঙ্গে দেখা করে। রাধে তাকে বলে যে সে ক্রেডিট কার্ড নেবে, তবে তার বদলে গ্রাহকদের অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে চায়। এটা শুনে ক্রেডিট কার্ড বিক্রেতা রাজি হয়ে যায় এবং রাধেকে স্টেটমেন্ট এনে দেয়। রাধে সব স্টেটমেন্ট দেখে বুঝতে পারে যে প্রায় সবার অ্যাকাউন্ট থেকেই একইভাবে টাকা কেটে নেওয়া হয়েছে। এরপর রাধে পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে, কিন্তু পুলিশ কর্মকর্তা মেহতার সঙ্গে যুক্ত ছিল, তাই সে রাধের অভিযোগ নেয় না। বাধ্য হয়ে রাধে কোর্টে মামলা করে। মেহতা যখন এটা জানতে পারে, সে প্রচন্ড রেগে যায়। ডু ব্যাংকের ম্যানেজার মেহতাকে বোঝায় যে রাধে যখন প্রথম অভিযোগ করেছিল, তখন তাকে টিভি উপহার দিয়ে বিষয়টি শান্ত করা হয়েছিল, কিন্তু কেন রাধে আবার অভিযোগ করলো তা ম্যানেজারও জানে না। মেহতা তখন ম্যানেজারকে বলে যে সেই সবকিছু ঠিক করে নেবে। এরপর আমরা দেখি মেহতার রাজনীতিবিদ দায়ালের সঙ্গে ফোনে কথা বলে এবং তাকে সবকিছু ম্যানেজ করার জন্য বলে। মেহতা একজন পুলিশ অফিসারকে ঘুষ দেয় এবং নির্দেশ দেয় রাধেকে হয়রানি করার। পুলিশ অফিসার রাধেকে থানায় ডেকে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করতে থাকে যে এইসব স্টেটমেন্ট সে কোথা থেকে পেয়েছে, কিন্তু রাধে ক্রেডিট কার্ড বিক্রেতার বিষয়ে কিছুই জানায় না। পুলিশরা এমনভাবে রাধেকে জেরা করতে থাকে যেন সেই কোনো স্ক্যামের সঙ্গে জড়িত। ঠিক তখনই সেখানে পুনম এসে উপস্থিত হয়। পুনমকে দেখে রাধে বিস্মিত হয়ে যায়, কারণ সে জানত না যে পুনম একজন পুলিশ অফিসার। এরপর পুনম রাধেকে বলে, যদিও আমরা একে অপরকে আগে থেকেই চিনি, তবুও এই কেসের দায়িত্ব আমার উপর, তাই রাধেকে প্রফেশনাল থাকতে হবে। রাধে এটা বুঝে নেয়। এরপর রাধে পুনমকে জানায় যে সে কিভাবে এই বিশাল স্ক্যামের খোঁজ পেয়েছে, কিন্তু পুনম তাকে জিজ্ঞাসা করে এই সব স্টেটমেন্ট তার কাছে এলো কিভাবে। রাধে এই প্রশ্নের উত্তর দিতে রাজি হয় না। পুনম বলে, যতক্ষণ না তুমি সত্য বলছো, আমরা তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো না। তখন রাধে পরামর্শ দেয় তাদের এই অ্যাকাউন্টগুলো পরীক্ষা করা উচিত, তাহলেই পুরো সমস্যার সত্য বেরিয়ে আসবে। এরপর আমরা দেখি মেহতা জানতে পারে যে ক্রেডিট কার্ড বিক্রেতাই এই স্টেটমেন্টগুলো চুরি করে রাধেকে দিয়েছিল। মেহতা তার লোকজন নিয়ে তাকে মারধর করায়। মেহতার ইচ্ছা ছিল তাকে মেরে ফেলার, কিন্তু ঠিক তখনই দয়াল এসে
তাকে থামিয়ে দেয়। দয়াল মেহতাকে বুঝায় যে যদি তুমি তাকে মেরে ফেলো তবে সবকিছু খবরের শিরোনাম হয়ে যাবে এবং আমরা বড় সমস্যায় পড়ব। এরপর মেহতা বাধ্য হয়ে ক্রেডিট কার্ড বিক্রেতাকে ছেড়ে দেয়। তবে দয়াল মেহতাকে আশ্বস্ত করে, রাধের বিষয়ে চিন্তা করো না, আমরা তাকে এমন শিক্ষা দেব যে সে নিজেই পিছনে সরে যাবে। এরপর আমরা দেখি রাধে তার ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিল। সেখানে তার দেখা হয় ক্রেডিট কার্ড বিক্রেতার সঙ্গে। সে রাধেকে সতর্ক করে বলে, তোমার ছেলেকে এবং নিজেকে বাঁচাও। এটা শুনে রাধে বুঝে যায় তার সামনেও বিপদ আছে। ওদিকে ডু ব্যাংকের ম্যানেজার তার ব্যাংক স্টেটমেন্টে জালিয়াতি করে এবং পুলিশদের দেয়, যাতে পুলিশদের মনে হয় যে রাধেই প্রতারক। পুনমও রাধেকে একই কথা বলে, ম্যানেজারের দেওয়া স্টেটমেন্ট অনুযায়ী কোনো গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটা হয়নি। এটা শুনে রাধে বুঝে যায় যে স্টেটমেন্টের সঙ্গে জালিয়াতি করা হয়েছে। রাধে পুনমকে বলে যে তার কাছে গ্রাহকদের একটি তালিকা আছে যাতে স্টেটমেন্ট সে দিয়েছে। পুনমকে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তাদের অফিসিয়াল স্টেটমেন্ট সংগ্রহ করতে হবে। এগুলো দেখলেই বোঝা যাবে যে ব্যাংক তাদের স্টেটমেন্ট জালিয়াতি করেছে। রাধের কথা শুনে পুনম তাই করে। গ্রাহকরা এসে তাদের স্টেটমেন্ট জমা দেয়। তবুও পুনম রাধেকে জানায় যে তার স্টেটমেন্ট ভুয়া। এটা শুনে রাধে রেগে যায় এবং বলে, তুমি সত্যি ম্যাথে খুব দুর্বল। এই কথা শুনে পুনম ক্ষুব্ধ হয় এবং রাধেকে মনে করিয়ে দেয়, 15 বছর আগেও তুমি এই কারণেই আমাকে রিজেক্ট করেছিলে। এটা শুনে রাধে অবাক হয় এবং বুঝতে পারে যে 15 বছর আগে সে পুনমকে রিজেক্ট করেছিল। তার মনে হতে থাকে পুনম হয়তো এই কারণেই প্রতিশোধ নিতে চায়। এরপর রাধের মামলা আদালতে যায়, কিন্তু আদালতে বিচারক মামলাটি খারিজ করে দেন। বিচারক বলেন রাধে ইচ্ছাকৃতভাবে ব্যাংকে বিরক্ত করছে। এর ফলে রাধেকে একদিনের জন্য জেলেও পাঠানো হয়। জেলে যাওয়ার আগে মেহতা এসে রাধের সঙ্গে দেখা করে এবং তাকে বোঝায়, তুমি অযথা এই ঝামেলায় জড়িও না। আমি মানুষের অ্যাকাউন্ট থেকে 50 বা 100 টাকা কাটছি, এতে তাদের কোনো ক্ষতি হচ্ছে না। তাদের কাছে 50 টাকা থাকলেও তারা কি বা করতে পারত। তুমি এসব নিয়ে ভাবা বন্ধ করো এবং নিজের কাজে মন দাও। কাল যখন তুমি জেল থেকে বের হবে, আমি তোমাকে আরো বড় একটা টিভিও উপহার দেব। এদিকে রাধের জন্য পুনমের খারাপ লাগতে থাকে। তখন জানা যায় পুনম যখন গ্রাহকের স্টেটমেন্ট পরীক্ষা করেছিল সে বুঝেছিল যে রাধে সত্য কথা বলছে, কিন্তু যখন সে এই ব্যাপারটি তার সিনিয়রকে জানায়, সিনিয়র তাকে হুমকি দিয়ে চুপ থাকতে বলে। কিছু বললে পুনমের সমস্যায় পড়তে হবে। এই কারণে পুনম রাধের পাশে আর দাঁড়াতে পারেনি এবং এতে সে নিজেকে দোষী ভাবতে থাকে। পুনম নিজেকে দোষী মনে করছিল, তাই তার শ্বশুর তাকে বলেন রাধেকে কল করতে। পুনম রাধেকে কল করে, কিন্তু রাধে তার ফোন ধরে না। এখানেই জানা যায় যে পুনমের স্বামীর অনেক বছর আগে মৃত্যু হয়েছে এবং সে তার শ্বশুরের দেখাশোনা করত। এরপর দেখা যায় রাধে তার সমস্ত স্টেটমেন্টস আরবিআই কে পাঠিয়ে দিয়েছে। এর ফলে আরবিআই থেকে মেহতার কাছে ফোন আসে। এটা শুনে মেহতা ভীষণ রেগে যায় এবং সিদ্ধান্ত নেয় যে এবার সে রাধেকে শিক্ষা দেবে। দয়াল সেখানে এসে মেহতাকে শান্ত করে এবং বলে, তুমি চিন্তা করো না, আমি আমার মতো করে রাধেকে সামলে নেব। এরপর রাধে যখন বাড়িতে ছিল তখন মিউনিসিপ্যাল কর্পোরেশনের লোকেরা এসে তার বাড়ি ভাঙতে শুরু করে। তারা বলে যে তার বাড়ি অবৈধ এবং তাকে আগেও নোটিশ দেওয়া হয়েছিল। রাধে বুঝে যায় যে এইসবের পেছনে মেহতা আছে। সবকিছু মেহতার ইশারাই হচ্ছে। পরদিন রাধে যখন অফিসে যায় তখন জানতে পারে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ করা হয় যে রাধে মাত্র 17 টাকার জালিয়াতি করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাধেকে সাসপেন্ড করা হয়। এত কিছু দেখে রাধে নিশ্চিত হয় যে এসবের পেছনে মেহতার হাত। এরপর রাধে তার ছেলেকে নিয়ে একটি বেঞ্চে বসে থাকে। তখন মেহতা সেখানে আসে এবং নাচতে থাকে। মেহতা রাধেকে বলে, যদি তুমি এইসব না করতে তাহলে তোমার সাথে এসব হতো না, তুমি খুব আরাম করেই জীবন কাটাতে পারতে। এরপর মেহতা রাধের ছেলে মান্নুকে ধরে এবং রাধেকে বলে, তুমি তোমার কাপড় খুলো, কারণ তোমার কারণে আমাকে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। না পারতে নিজের ছেলের জন্য রাধে কাপড় খুলতে শুরু করে। ঠিক তখনই সেই ভদ্রলোক এসে হাজির হন যিনি শপিং মলে রাধের ভিডিও রেকর্ড করছিলেন। তিনি মেহতাকে প্রশ্ন করেন, তুমি একটা বাচ্চার সঙ্গে কি করছো? তার চিৎকার শুনে আশেপাশের অনেক মানুষও সেখানে জড়ো হয়ে যায়। পরিস্থিতি খারাপ দেখে মেহতা রাধে ও মান্নুকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে ভদ্রলোক রাধেকে নিজের বাড়িতে নিয়ে যান। তিনি জানান যে তার অ্যাকাউন্ট ডু ব্যাংকে আছে। আসলে সেই ভিডিওটি তিনি তার ছেলেকে দেখিয়েছিলেন যে এখন চার্টার্ড অ্যাকাউন্টিং পড়ছে। এরপর তারা বুঝতে পারে ডু ব্যাংক কিভাবে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে। তখন তারা রাধের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। এতে রাধে বুঝতে পারে যে সে আর একা নয়। পরদিন সকালে সবাই মিলে ডু ব্যাংকে যায় এবং নিজেদের অ্যাকাউন্ট বন্ধ করতে শুরু করে।
এত মানুষ একসঙ্গে অ্যাকাউন্ট বন্ধ করতে দেখে অন্যরাও মনে করে যে ব্যাংকটি হয়তো বন্ধ হতে চলেছে, ফলে আরও অনেক মানুষ তাদের অ্যাকাউন্ট বন্ধ করতে থাকে। এটা দেখে মেহতা ভীষণ রেগে যায়, কারণ আরবিআই তো আগে থেকেই সমস্যায় ফেলেছিল আর এখন গ্রাহকরাও অ্যাকাউন্ট বন্ধ করা শুরু করেছে। এরই মধ্যে পুনম নিজের একটি ভিডিও তৈরি করে যেখানে সে তার আসল স্টেটমেন্ট মিডিয়াতে আপলোড করে। সেই ভিডিও দেখে সবাই বুঝে যায় যে রাধে ঠিক বলছিল। এতে মেহতার সমস্যা আরও বেড়ে যায়। মেহতা দয়ালের কাছে গিয়ে বলে, এখন আমি পুরোপুরি ফেঁসে গেছি। দয়াল মেহতাকে বলে যেন তাকে 1500 কোটি টাকা দিয়ে বাকি 500 কোটি টাকা নিয়ে সে যেন দেশ ছেড়ে পালিয়ে যায়। এটা শুনে মেহতা বেশ অবাক হয়ে যায়, কিন্তু তার হাতে আর কোনো বিকল্প পথ ছিল না। দয়াল আশ্বাস দেয় যে সে লন্ডনে মেহতার থাকার ব্যবস্থা করে দেবে। এরপর মেহতা রাজি হয়ে যায় এবং দয়ালকে 1500 কোটি টাকা দিয়ে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করে। এদিকে আমরা দেখি রাধে তার ইনকোয়ারি রিপোর্ট জমা দেয় এবং প্রমাণিত হয় যে সে কোনো 17 টাকার স্ক্যাম করেনি। রাধে তার সিনিয়রকে জানায় যে 17 টাকা স্ক্যামের গল্পটি আসলে একটি বড় স্ক্যামকে লুকানোর জন্যই তৈরি করা হয়েছে। তারপর আমরা মেহতাকে দেখি, যিনি লন্ডনে যাওয়ার জন্য প্লেনের প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ প্লেনের মধ্যে এয়ারপোর্ট স্টাফরা এসে তাকে জানায় যে তার লাগেজে কিছু অদ্ভুত জিনিস রয়েছে। মেহতা ছুটে গিয়ে দেখে তার ব্যাগ পুরো কাদায় ভর্তি। এখানেই জানা যায় এয়ারপোর্ট ক্লিনার এবং বাকি স্টাফদেরও ডু ব্যাংকে অ্যাকাউন্ট ছিল এবং তারা জানতো যে মেহতা তাদের টাকা নিয়ে পালাচ্ছে। তাই তারা মেহতার লাগেজে কাদা ভরে দেয় এবং আসল টাকা আবর্জনার ডাস্টবিনে ফেলে দেয়। পরে তারা সমস্ত টাকা এক জায়গায় নিয়ে আসে, যেখানে আরবিআই ও পুলিশও উপস্থিত হয়। পুলিশ মেহতাকে গ্রেফতার করে। মেহতা তখন দয়ালকে ফোন করে, কিন্তু দয়াল নিজেও ক্ষুব্ধ ছিল, কারণ তাকে 1500 কোটি ঘুষ দেওয়ার কথা ছিল, কিন্তু মাত্র 682 কোটি টাকা দিয়েই মেহতা পালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু তখন দেখা যায় সেখানেও আরবিআই এসে উপস্থিত। অন্যদিকে রাধে খুব খুশি ছিল, কারণ তার প্রচেষ্টায় এই বড় স্ক্যাম প্রকাশ্যে এসেছে। মেহতা ও দয়াল দুজনকেই কারাগারে পাঠানো হয়। এরপরই আমরা দেখি রাধে পুনমকে ক্ষমা করে দিয়েছে এবং তাদের সম্পর্ক আবারও ঠিক হয়ে যায়। এইভাবেই এই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো মুভির গল্পটি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।